শূন্যস্থানে কি পাঠায়? শক্তি পাঠায়। এবং এটা কিভাবে ম্যাম একটা পাঠায় সাধারণত? হ্যাঁ, বলো। ম্যাম এক্সামটা কি আপনি 8টা থেকে শুরু করবেন? হ্যাঁ, কেন তোমরা কি লিভ-টিভ নিবা নাকি? সবার থাকতে হবে কিন্তু এক্সামে। এখন না কে যে ম্যাম একজন লিভ মনে হয় লিভ নিছে অলরেডি। রাজ মনে হয় লিভ নিছে। ম্যাম হ্যাঁ, আসি। বলো। ম্যাম আসো? রিটেন। আচ্ছা ঠিক আছে। বুঝি না এমসিকিউ না রিটেন? রিটেন আজকে। আজকে তোমাদের রিটেন একটা এক্সাম দেব। ছোট, বেশি কঠিন কিছু না। তোমরা পারবা। ঠিক আছে? একটু অ্যাবিলিটি টাইপস এর কোয়েশ্চেন, যে এটা হলে কি হয়, ওটা হলে কি হবে, কিভাবে পৃথিবীটাকে সুন্দর রাখবা, এই সেই এরকম ধরনের। সহজ একটা প্রশ্ন। আর সবাই হচ্ছে সেন্ড করে দিবা। আমি কিন্তু টাইমটা দেখবো স্কুলে অ্যাপে। সবাই ৮টার মধ্যে, ৮টা কত? ৮টা থেকে ৮টা ২৫, তো ৮টা ২৫ এর মধ্যে সবাই সেন্ড করে দিবা। হ্যাঁ? হয়তো ১-২ মিনিট একটু এদিক সেদিক হতে পারে। কিন্তু ২৬ এর পর কেউ আরকি রাইখো না। বুঝি না, আবার ম্যাম বলো। ম্যাম 8টা 30 করে দেন, পিডিএফ বানাইতে হয় তো। আচ্ছা, তোমার বুঝি ৫ মিনিট লাগবে? তুমি এত লিখবা? পিডিএফ বানানোর জন্য হাইয়েস্ট ২ মিনিট। ৮টা ২৭ এর মধ্যে দিবা। ৮-৭। আচ্ছা ম্যাম ম্যাম। আচ্ছা, হ্যাঁ বলো, আদনি বলো। ম্যাম হচ্ছে সেরকম কি কঠিন? না, 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 ওরকম কঠিন না, একদমই সহজ। তুমি আগের পরীক্ষা দিছো না আদনি? একদম ইজি ছিল না? হ্যাঁ। ওরকম। আর যারা আগের এক্সাম দাও নাই, ওটা কিন্তু এমসিকিউ ছিল। তোমরা চাইলে আমাকে স্কুলেতে মেসেজ দিবা, আমি তোমাদেরকে লিংক দিয়ে ম্যাম দিব। তোমরা যেকোনো এমসিকিউ টাইমে দিতে প্লাস পারবা। হচ্ছে যে শর্ট কোশ্চেনও ছিল। হ্যাঁ, একটা শর্ট কোয়েশ্চেন ছিল, কিন্তু একটু সহজই ছিল, তাই না আপনি? হ্যাঁ। আজকে ছোট ২ টা প্রশ্ন, আর কিছুই না। আচ্ছা, আমাদের সাথে নতুন জয়েন করছে হচ্ছে রহিম ইসলাম। তুমি কি এর আগে ক্লাস করছো রহিম? আচ্ছা ম্যাম আমি রাস। ও রাজ, তুমি আবার আরেকটা আইডি দিয়ে জয়েন করছো? আচ্ছা ঠিক আছে, বুঝতেছো তো? ম্যাম তো নতুন। জি ম্যাম। আচ্ছা, তো তরঙ্গের, আচ্ছা আমরা মনোযোগ দিই। তরঙ্গের সংজ্ঞা বুঝছো কিনা আমাকে আগে বলো। জি ম্যাম জি বুঝছি। ম্যাম। আচ্ছা ঠিক আছে। তাহলে আসো এটাই আরকি এখানে একটু ডেসক্রাইব করছে, আমরা একটু পড়ি। তোমরা সবাই পানিতে ঢেউ সৃষ্টি হতে দেখেছো। পুকুরের পানিতে একটা ঢিল ছুড়লে সেখানে ঢিল পড়ে। সেই বিন্দুটা বৃত্তাকার একটা তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে। নদী দিয়ে একটা লঞ্চ গেলে ঢেউ নদী অতিক্রম করে একটু পরে তীরে এসে আঘাত করে। কোথাও একটা দড়ি বেঁধে দড়ির অন্য মাথায় তুমি একটা ঝাঁকুনি দিলে দেখবা একটা ঢেউকে দড়ি বেয়ে যেতে দেখবা। একটা লম্বা স্প্রিনকে টান করে রেখে তার এক মাথা খানিকটা সংকুচিত করে ছেড়ে দিলেও তুমি দেখবা সংকুচিত হচ্ছে। সেটা আসলে সংকোচন প্রসারণের মতো। এর সবগুলাই এক ধরনের তরঙ্গ এবং প্রতিটি উদাহরণের বেলায় আমরা দেখেছি কোনো এক ধরনের শক্তি প্রয়োগ করে একটি তরঙ্গ সৃষ্টি করা হচ্ছে। হ্যাঁ, তুমি ঢিল মারো সেখানেও একটা শক্তি। তুমি যে স্প্রিং কে টেনে ধরো সেখানেও একটা শক্তি। লঞ্চ চলে যাচ্ছে সেখানেও একটা শক্তি, তাই না? সো সেই তরঙ্গটি একটি মাধ্যমের ভেতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সেই শক্তিটুকু বহন করে নিয়ে যায়। তবে তরঙ্গের বেলায় যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যদিও মাধ্যমটি তরঙ্গের মাধ্যমে শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, কিন্তু নিজের অবস্থানের কোনো পরিবর্তন হয় না। এটা বারবার তারা ফোকাস করছে। এটা ভুল করা যাবে না। আমাদের উদাহরণে দড়ি, পানি কিংবা স্প্রিং কোনটাই নিজের জায়গা ছেড়ে যাচ্ছে না। শুধু কি হচ্ছে বলতো? আন্দোলিত হচ্ছে, অথবা আমি বলতে পারি স্পন্দিত হচ্ছে। কেউ উপরে নিচে হচ্ছে অথবা কেউ সংকোচন প্রসারণ হচ্ছে। আমরা সবাই শব্দের কথা জানি। শব্দ আমরা চোখে দেখতে পাই না, কিন্তু সেটিও আসলে এক ধরনের তরঙ্গ। সেটিও বাতাসকে মাধ্যম হিসেবে ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায়। কিন্তু বাতাস তার স্থানের পরিবর্তন করে না। তোমার এখানে যে বাতাসটুকু আছে এটা আছে। এমন না যে আমি কথা বলতেছি দেখে বাতাস তোমাদের এলাকায় চলে গেছে। জাস্ট কি হচ্ছে, আমার ধরো অন্য রুমে হয়তো কেউ বসে আছে, আমার কথা শুনতে চাচ্ছে। তাহলে কি হবে? বাতাস আন্দোলিত হয়ে এই শব্দটা ওই পাশে পাস করবে। আর কিছুই না। তাহলে এই আন্দোলন যদি আমি বন্ধ করে দেই, পাস করা যদি বন্ধ করে দেই, কেউ আমার কথা শুনবে না। যেমন ধরো আমি যদি কোনো ধরো কোনো গাড়িতে আছে যেটার আমি গ্লাস আটকায় দিছি। বাহির থেকেও কোনো বাতাস ভিতরে যাবে না, ভিতর থেকেও কোনো বাতাস বাহিরে যাবে না। তাইলে কিন্তু আমরা সাধারণত কোনো কথা শুনতে পাই না। তাই না? এরকম। তো এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, তরঙ্গ এখানে বারবার বলতেছে মাধ্যমের। তার মানে তরঙ্গ পাস হওয়ার জন্য, ট্রান্সফার হওয়ার জন্য আমার কি দরকার? একটা মাধ্যম দরকার। এটা কি সবসময় ম্যান্ডেটরি? তোমাদের কাছে কি মনে হয়? তরঙ্গ চলতে কি সবসময় মাধ্যম দরকার, নাকি মাধ্যম ছাড়াও তরঙ্গ চলতে পারে? মাধ্যম ম্যাম ছাড়াও মাধ্যম চলতে পারে। কেউ এক্সাম্পল দিতে পারবা মাধ্যম ছাড়া যেমন কোন তরঙ্গ? আলোর। ওকে, ভেরি গুড আদনি। আর আর কেউ কিছু বলতে পারবা? আসলে আলোর আলোই সব। মাধ্যম। ম্যাম হ্যাঁ, হচ্ছে শব্দ। না, শব্দের জন্য এই যে মাধ্যম লাগবে বাতাস। তুমি মহাকাশে যাও, ওখানে কোনো বাতাস নাই। তুমি তাহলে কোনো কথা শুনতে পারবা না।
আচ্ছা, ভেরি গুড। কিন্তু এটা তোমাদের রেঞ্জে দেয় নাই বা তোমাদের লেভেল পর্যন্ত দেয় নাই। তরঙ্গ সাধারণত ২ প্রকার ধরা হয়। একটাকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ, আরেকটাকে বলা হয় আ চুম্বক তাড়িত চুম্বক তরঙ্গ এরকম আরকি। তো যেটা তাড়িত চুম্বক তরঙ্গ সেটার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন হচ্ছে আলো বা বিভিন্ন রেডিয়েশন এগুলার জন্য সাধারণত কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। কিন্তু তোমাদের সিলেবাসে শুধুমাত্র যান্ত্রিক তরঙ্গ রাখা হইছে। তার মানে এক মাধ্যম থেকে আরেক তার মানে তরঙ্গটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস হওয়ার জন্য তার মাধ্যম দরকার। সো তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু মাধ্যম মাস্ট। মাধ্যম ছাড়া কোনো তরঙ্গ পাস হতে পারবে না। এবার এসো আমরা যে তরঙ্গ পড়ছি, আমরা যে সরল স্পন্দন গতি পড়ছি এই দুটার মধ্যে রিলেশনটা কি? এটা পড়ার আগে আমি লাস্ট ক্লাসে বিস্তার বলছিলাম। তোমাদের কি কারো মনে আছে বিস্তার কোনটা? না ম্যাম। আচ্ছা, তো মনে করো এটা হচ্ছে একটা তরঙ্গ। এই তরঙ্গটা অবশ্যই অনুপ্রস্থ। তো সর্বোচ্চ একটা বিন্দুতে উঠে, তারপর আবার সাম্যাবস্থায় এসে সর্বনিম্ন একটা বিন্দুতে উঠে। এই যে পরিবর্তনটা এটাই হচ্ছে একটা তরঙ্গ। তাহলে দেখো এটাকে আমরা অনেক সময় সবচেয়ে উপরে যেটাকে উঠে এটাকে পিক বা ট্রাফ বা তরঙ্গ শীর্ষ বলি। আবার সবচেয়ে নিচে যেটা থাকে এটাকে আমরা তরঙ্গ পাত বলি। মানে সবচেয়ে নিম্ন যে জায়গাটা। তো এক্ষেত্রে আমি দেখব সাম্যাবস্থান থেকে এই দূরত্বটা তরঙ্গ শীর্ষ পর্যন্ত পিক থেকে এবং ট্রাফ থেকে মানে তরঙ্গ পাত পর্যন্ত যে দূরত্বটা এই দূরত্বটা সেইম। এটা কত ধরো এ। এটাকে আমরা বলি তরঙ্গের বিস্তার। তাহলে আমি একটা তরঙ্গ আঁকলাম যে তরঙ্গের বিস্তার এরকম, একটু পরে আরেকটা তরঙ্গ আঁকলাম যে তরঙ্গের বিস্তার এরকম মানে ছোট। তুমি দেখবা তোমরা যদি কখনো লাউড কোনো স্পিকারের বা মোবাইলে কখনো রেকর্ডিং করতে গেলে হুট করে চিৎকার দিলে এরকম উঁচু হয়ে যায়, তাই না? এটা আসলে অন্য জিনিস বোঝায় বাট অনেকটা বিস্তারের সাথে রিলেটেড। এটা আসলে ফ্রিকোয়েন্সি বোঝায় বাট তরঙ্গের বিস্তার সাধারণত একটা তরঙ্গের জন্য ফিক্সড। তাহলে আসো আমরা এখন তরঙ্গ আর সরল স্পন্দন গতির মধ্যে একটু রিলেশন দেখবো যে ওরা আসলে কি বুঝাতে চাচ্ছে দুইটার মধ্যে। তোমরা যেটা পুকুরে ঢিল ছুঁড়ে পানিতে ঢেউ সৃষ্টি করেছো তারা তরঙ্গের মাধ্যমে শক্তি স্থানান্তরের বিষয়টা আরো ভালোভাবে বুঝতে ম্যাম পারবে। পুকুর ছিল হ্যাঁ বলো। ম্যাম, আপনি যে কিছুক্ষণ আগে বললেন না যে রাজ একাই জয়েন করছে, ম্যাম আরেকটা মেয়ে জয়েন করছে, ওইটা কি আমাদের স্টুডেন্ট নাকি টিচার? বুঝি না, আরেকবার বলো। ও আচ্ছা, আরেকজন জয়েন করছে যে। জি ম্যাম, একটা মেয়ে জয়েন করছে, ওইটা আমাদের স্টুডেন্ট নাকি টিচার? না না, এটা তোমাদের টিচার, তোমাদের নতুন, তোমাদের না মেবি ক্লাস 6-7 আর নতুন জয়েন করছে তো ও এখানে ক্লাসে আছে আর কি একটু রিভিউ করার ম্যাম জন্য। স্টুডেন্ট ভাবছিলাম তো ওই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আসো আমরা শুরু করি। তোমরা যারা পুকুরে ঢিল ছুঁড়ে পানিতে ঢেউ সৃষ্টি করেছো তারা তরঙ্গের মাধ্যমে শক্তি স্থানান্তরের বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবা। পুকুরের পাড় থেকে আমরা যখন ঢিল ছুঁড়ে দেই তখন ঢিলটা যেহেতু একটি গতিতে ছুটে যায় কাজেই তার একটি গতিশক্তি আছে। এই শক্তি নিয়ে ঢিলটি যখন পানির পৃষ্ঠে আছড়ে পড়ে তখন ওই স্থানের পানির কণাগুলোতে সেই শক্তি স্থানান্তরিত হয়, সেখানে একটা স্পন্দনের সৃষ্টি হয়। নরমাল ঘটনা বলতেছে তোমাদেরকে। সেই স্পন্দনটি তার পাশের পানির কণাগুলোতেও একটা স্পন্দন তৈরি করে, তার পাশের কণাগুলোতে স্পন্দন তৈরি করতে থাকে, এভাবে স্পন্দনটি ছড়িয়ে পড়তে থাকে এবং আমরা দেখতে পাই কেন্দ্র থেকে বৃত্তের মতো একটি ঢেউ চারপাশে ছড়িয়ে পড়ছে। যদি পুকুরে কোনো কচুরিপানা ভেসে থাকে তাহলে তুমি দেখবা যে তার নিচ দিয়ে ঢেউটি যাওয়ার সময় কচুরিপানাটাও কি হচ্ছে নিজের জায়গায় একবার উপরে নিচে করছে, কিন্তু ঢেউয়ের সঙ্গে কিন্তু সে এগিয়ে চলে যাচ্ছে না। তাহলে মাধ্যম সরেনি, এখানে মাধ্যমকে পানি শুধু কি সরেছে, ওই যে তুমি একটা ঢিল মেরেছো সেই শক্তিটা সরেছে বা গতি শক্তিটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাস করেছে। তুমি যদি সেই পানিতে দাঁড়ায় থাকো তুমিও দেখবে যে তুমি একটু ধাক্কা খাইছো, মানে তুমিও একটু আন্দোলিত হয়েছো, যেমনটা সমুদ্রে হয় তাই না? সমুদ্রের ঢেউ এসে যখন আছাড় দেয় বা আমাদের গায়ে লাগে তখন এরকমই ফিল হয়। তোমরা এবারে নিশ্চয়ই তরঙ্গের সঙ্গে সরলস্পন্দন গতির সম্পর্কটা বুঝতে পারবে। যখন কোনো মাধ্যমের ভেতর দিয়ে একটি তরঙ্গ এগিয়ে যায় তখন তুমি যদি সেই মাধ্যমের কোনো একটি নির্দিষ্ট বিন্দুর দিকে তাকিয়ে থাকো তাহলে তুমি সেই বিন্দুটির একটি সরল স্পন্দন গতি হতে দেখবে। সরল স্পন্দন গতি যেন কি, আমরা বলেছিলাম গতির অর্ধেক সময় সে একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে থাকবে, তাই না? তো মাধ্যমের একটি বিন্দুর সরল স্পন্দন গতি হওয়ার সময় সেটি তার পাশের বিন্দুতে সরল স্পন্দন গতি সৃষ্টি করবে, এভাবে তরঙ্গ এগিয়ে যাবে। তাহলে তরঙ্গটা এগিয়ে যায় এটা আমরা বুঝছি, কিন্তু কোন গতি? সরল স্পন্দন গতি। তো সাধারণত সরল স্পন্দন গতি তরঙ্গ নয়, কিন্তু তরঙ্গের প্রত্যেকটা বিন্দু আলাদা আলাদা ভাবে একটা সরল স্পন্দন গতি সৃষ্টি করে সেখানে। যদিও আমরা তরঙ্গের বেলায় একটি মাধ্যমের কথা বলেছি কিন্তু কিছু তরঙ্গ আছে, আচ্ছা বলেছে তোমাদের বইয়ে, যার মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন হচ্ছে আলো। আলো সেরকম একটি তরঙ্গ এবং আমরা জানি সূর্য থেকে আলো মহাকাশের ভেতর দিয়ে কোনো মাধ্যম ছাড়াই পৃথিবীতে পৌঁছে যায়। এই অধ্যায়ে আলোচনা করার সময় আমরা যে সকল তরঙ্গের মাধ্যমের প্রয়োজন হয় শুধু তাদের কথাই বলবো। তার মানে তোমাদের বইয়ে শুধু এটাকে কি বলে, যান্ত্রিক বা মেকানিক্যাল ওয়েভ বলে, যান্ত্রিক তরঙ্গ নিয়ে পড়াশোনা আছে, এছাড়া নাই।
আচ্ছা, এখানে দেখো আমরা যে দিক নিয়ে দেখাইছিলাম, এখানে দেখো আন্দোলিত হচ্ছে কোন দিকে বা স্পন্দিত হচ্ছে একবার উপরে একবার নিচে, কিন্তু যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। তাহলে এটাকেই বলা হয় অনুপ্রস্থ। দুইজনের দিক হবে সমকোণে। তো এটাই আসলে এখানে ডিফাইন করছে। তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তোমরা ডেফিনিশন লিখতে পারো ছোট ছোট করে। ম্যাম এমন না যে ছক আকারে লিখবো? ছক আকারে লিখবা, হ্যাঁ, 1000টা লিখা লাগবে তা না, 2টা 3টা ইনাফ। এটা এত বড় না, এটা সাধারণত অনুধাবনের প্রশ্নে আসে তোমাদের। আচ্ছা, তোমাদের কি মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু চেঞ্জ হয়েছে? তোমাদের কি সৃজনশীল থাকবে? না ম্যাম, ওই সব কিছু না থাকবে না, ম্যাম, শুধু হচ্ছে ত্রিভুজ একক চতুর্ভুজ কাজ আর দলীয় কাজ। কি থাকবে? একক কাজের মধ্যে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, আর হচ্ছে যে মৌখিক ভাবে ধরতে পারে, আর আচ্ছা দলীয় কাজের মধ্যে হচ্ছে যেসব দলগত ভাবে কাজ করতে হয়। আচ্ছা, মানে গ্রুপ ওয়ার্ক টাইপস, তো মানে সবাই হ্যাঁ, মিলে একটা আচ্ছা, ক্লাস করবে। মৌলিকটা নাকি ক্যান্সেল করছে সরকার থেকে, সরি মৌখিকটা। আচ্ছা, আমি তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন একদম কিছু বুঝি না। আমি তোমাদের তো এক্সারসাইজ বুকে দেখছি যে অনেকগুলো দলীয় কাজ দিয়ে আছে, যে সবাই মিলে এটা করবা। আর একক কাজও হয়তো 2-1টা দিছে। তো তোমরাও যেহেতু এবার নতুন, তো তোমরাও আস্তে আস্তে শিখবা। তোমাদের ক্লাসে এমনি বলে তো যে কিরকম হবে মার্কস? তোমাদের এক্সাম জি কবে? ম্যাম, গ্রুপ ওয়ার্কে বেশি থাকে। ও আচ্ছা আচ্ছা। ম্যাম হচ্ছে মূল্যায়ন সম্পর্কে এখনো ধারণা দেয়নি স্যাররা, কারণ ও আচ্ছা, ওনাদের এখনো হচ্ছে যে ট্রেনিং ট্রেনিং দেওয়া। চলতেছে। হ্যাঁ, আমিও শুনছি যে এখনো ফাইনাল হয়নি, ট্রেনিং চলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাও একটু নতুন, আমরাও শিখি, সমস্যা নেই। তোমরা তোমাদের মতো প্রিপারেশন নিবা, যেমন শর্ট কোয়েশ্চেন হিসেবে এটা আসতে পারে তাহলে, যে অনুদৈর্ঘ্য তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে 2-3টা পার্থক্য লেখো, ঠিক আছে? আচ্ছা, এবার আসলে এখান থেকে আমরা একটু তাহলে পড়ে নেই। তরঙ্গের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে মাধ্যমটা নিজের অবস্থানে থেকেই কম্পনের মাধ্যমে শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। মাধ্যমের কণাগুলো দুই ভাবে কম্পন হতে পারে। লম্বা একটি স্প্রিং এর এক প্রান্তে তুমি যখন দেখবা, তখন সেটা সামনে পিছনে যাবে, মানে হচ্ছে সংকোচন প্রসারণ হবে। এটা এক ধরনের তরঙ্গ। এই সংকোচন প্রসারণ হচ্ছে স্প্রিং এর স্পন্দন। আবার এই তরঙ্গটি যেদিকে গেছে, স্প্রিং এর স্পন্দন বা কম্পনও সেই দিকেই গেছে, তাই না? বা রেখাটাও সেই বরাবর। এর জন্য এটাকে আমরা অনুদৈর্ঘ্য বা লঙ্গিটিউডানাল ওয়েভ বলবো। স্প্রিং এর তরঙ্গের মতো শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ বাতাসে সংকোচন প্রসারণ করে শব্দ এগিয়ে যায়। আবার মোটামুটি ভাবে লম্বা একটা দড়ির এক প্রান্ত ধরে যদি কঠিন কোনো কিছুতে টান টান করে অন্য প্রান্তে নিয়মিত সময়ের ব্যবধানে উপরে নিচে করে, তাহলে কি হবে? এটাও একটা তরঙ্গ সৃষ্টি করবে। এগুলো আমরা পড়ে ফেলছি, যেমন ঢেউয়ের মতো উপরে নিচে নামবে। এটার বেলায় তুমি কি দেখবা? তুমি দেখবা যে ও যাচ্ছে একদিকে, কম্পন যাচ্ছে একদিকে, কিন্তু স্পন্দিত হচ্ছে লম্বভাবে। তাই এটাকে আমরা বলবো ট্রান্সভার্স বা অনুপ্রস্থ তরঙ্গ। পানির ঢেউ হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গের এক্সাম্পল। আলো দেখতে পেলেও আলোর তরঙ্গটি আমরা দেখতে পাই না, সেটিও এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ। হ্যাঁ, যেটার কোনো মাধ্যম নাই, কিন্তু তাও সেটা অনুপ্রস্থের মতো। তো তোমাদের আশেপাশে যে নানা ধরনের তরঙ্গ রয়েছে, তুমি একটু বিশ্লেষণ করবা যে কোনটা কি ধরনের তরঙ্গ। এরপরে হচ্ছে তরঙ্গের সাথে কিছু যুক্ত রাশি, যে অলরেডি আমরা এগুলো একটু একটু পড়েছি। আসলে আরেকটু দেখি। অনুপ্রস্থ তরঙ্গের বেলায় যেটা সর্বোচ্চ বিন্দুতে উঠবে সাম্যাবস্থা থেকে, সেটাকে আমরা বলবো তরঙ্গ শীর্ষ। ঠিক তার অপোজিট বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে সবচেয়ে নিচে যে পয়েন্টটা নামবে, সেটাকে আমরা বলবো তরঙ্গ পাদ। একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ পাদ মিলে যেটা তৈরি হবে, সেটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখানে আমি কয়টা তরঙ্গ এঁকেছি? একটা তরঙ্গ। এটাই একটা তরঙ্গ দৈর্ঘ্য। এখন কিভাবে বুঝবে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য? এটা লাস্ট ক্লাসে ওদেরকে আমি একটু বলেছিলাম। সেটা হচ্ছে একই দশায়। যেমন দেখো, এই দশাটার বিন্দুটা চিন্তা করো। এটা হচ্ছে কি হবে বলতো? এটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে। ওর ডিরেকশনটা দেখো, ও উপরের দিকে যাচ্ছে। এমন বিন্দু আর কোথায় কোথায় আছে? এমন বিন্দু শুধুমাত্র, আমি যদি বলি যে আরো অনেকগুলো আছে, আসলে অনেকগুলো নাই এখানে। যেমন এই বিন্দুটা যদি দেখো, ও কিন্তু ওর মতো না। কেন ওর মতো না? কারণ এখানে দেখা যাচ্ছে তরঙ্গের দিকটা কোথায় যাচ্ছে? নিচে যাচ্ছে। তাহলে ও একই দশায় না কিন্তু। আবার কোথায় তাহলে একই দশায় আছে? দেখো, পরের বিন্দুটাই একই দশায় আছে। এই জায়গা। তাহলে একটা বিন্দু থেকে ঠিক একই দশায় আরেকটা বিন্দু পাইতে তোমার যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করতে হয়, সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। একটা তরঙ্গ দৈর্ঘ্য করতে যেই সম্পূর্ণ সময় লাগে, একটা তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন করতে যেই সময় লাগে, সেটাকে বলা হয় পর্যায়কাল। ঠিক আছে, তাহলে এটা পুরাটা একটা তরঙ্গ দৈর্ঘ্য। এটা যেহেতু অনুপ্রস্থ, তাহলে কিভাবে মনে রাখবে? একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ পাদ মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এবং এই তরঙ্গ দৈর্ঘ্যটা করতে যে সময় লাগতেছে, সেটাকে আমরা বলতেছি পর্যায়কাল। দেখো, ডেফিনেশনটা কিন্তু আমরা উল্টা করেও দিতে পারি, যে পর্যায়কালে একটা তরঙ্গ যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে, সেটাই তার তরঙ্গ দৈর্ঘ্য। তুমি যেভাবেই দাও না কেন, তোমার অ্যান্সার হবে। সো আসো এখান থেকে একটু আমরা দেখি তাহলে। আচ্ছা, সেম জিনিসই যদি সংকোচন প্রসারণে দেখো, একটা প্রসারণ একটা সংকোচন, বা একটা সংকোচন একটা প্রসারণ মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য হবে। এটা অনুদৈর্ঘ্যের বেলা।
তো পাশের ছবিতে একটা অনুপ্রস্থ এবং একটা অনুদৈর্ঘ্য তরঙ্গের ছবি দেয়া আছে তোমাদের। তরঙ্গ দুটি দেখতে একেবারে ভিন্ন হলেও তাদের ভিতরে একটি বড় মিল রয়েছে। সেটি হচ্ছে দুটো তরঙ্গেই তাদের স্পন্দনটির পুনরাবৃত্তি ঘটছে। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কম্পন বা স্পন্দনের যে অংশ সাম্য অবস্থার সবচেয়ে উপরে তাকে বলবো তরঙ্গ শীর্ষ, বা আমরা ইংলিশে অনেক সময় পিক বলি। আর যে অংশটা সাম্য অবস্থার সবচেয়ে নিচে থাকে তাকে আমরা বলি হচ্ছে তরঙ্গপাত। একইভাবে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলায় কম্পন বা স্পন্দনের যে অংশ সাম্য অবস্থা থেকে সবচেয়ে বেশি সংকুচিত থাকে তাকে বলা হয় তরঙ্গ শীর্ষ। তাহলে অনুদৈর্ঘ্যের বেলাও এই টার্মটা ওরা ইউজ করছে। তারা বলছে কম্পন বা স্পন্দনের যে অংশ সাম্যাবস্থা থেকে সবচেয়ে বেশি সংকুচিত এটাকে ওরা শীর্ষ বলছে, আর যেটা সাম্যাবস্থা থেকে সবচেয়ে বেশি প্রসারিত তাকে তারা তরঙ্গ পাদ বলছে। তাহলে সেম ভাবে একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ পাদ নিয়ে তোমার যে দৈর্ঘ্য সেটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য, ইংলিশে বলবো ওয়েভ লেংথ। এই যে ওয়েভ লেংথ এটাকে প্রকাশ করা হয় একটা সাইন দিয়ে, সেটা হচ্ছে ল্যামডা। ঠিক আছে, উল্টা ওয়াই এর মতো। তাহলে যেহেতু দৈর্ঘ্য তাহলে ওর এককও তুমি বুঝতে পারতেছো, এসআই একক কি হবে, মিটার হবে। আমরা কনভিনিয়েন্ট অনেক একক ব্যবহার করতে পারি, সেন্টিমিটার, ন্যানোমিটার। যেমন ভিজিবল লাইটের আমরা জানি যে লাইট মাত্র বললো তাই না, আলোরও তরঙ্গ, আলো তরঙ্গটাও হচ্ছে অনুপ্রস্থ। তো এটারও তরঙ্গ দৈর্ঘ্য যদি তুমি কাউন্ট করো, আমরা যে ভিজিবল লাইট গুলা দেখি মানে চোখে দেখতে পাই এমন লাইট, যেমন তুমি এক্স রে দেখতে পাবা না, তুমি মাইক্রোওয়েভ রে দেখতে পাবা না, কিন্তু তুমি লাল, নীল, হলুদ, সবুজ এই লাইট গুলা দেখতে পাবা। তো এই লাইট গুলার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে সাধারণত ৩৮০ ন্যানোমিটার থেকে ৭৮০-র মধ্যে। এর কম বেশি হলেই তুমি আর দেখতে পাবা না। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্য এটাকে আমরা সাধারণত দৈর্ঘ্য এককে মাপতেছো, তাই এটার একক সেন্টিমিটার, মিটার বা দৈর্ঘ্যের এককে ব্যবহার করবা। এসআই একক যদি চিন্তা করো অবশ্যই মিটার হবে। তরঙ্গ দৈর্ঘ্যকে গাণিতিকভাবে প্রকাশ করার জন্য তোমরা একটা গ্রিক ল্যামডা অক্ষর ব্যবহার করবে, এটাকে বলা হয় ল্যামডা। দড়ি কিংবা পানির ঢেউয়ের ক্ষেত্রে একটি বিষয় নিশ্চয়ই বুঝেছো যে তরঙ্গের মাধ্যমে শক্তিটুকু বয়ে নিতে একটা সময়ের প্রয়োজন। শব্দ কিংবা আলোর বেলায় আমরা বুঝতে পারি না, কিন্তু সেখানেও তরঙ্গকে একটা স্থান থেকে অন্য স্থানে নিতে সময়ের প্রয়োজন। ঠিক এক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ দূরত্ব সরতে যেটুকু সময় প্রয়োজন তাকেই পর্যায়কাল বা পিরিয়ড বলে। ক্লিয়ার এতটুকু? তাহলে একটা ল্যামডা পরিমাণ ডিস্টেন্স কভার করতে আমার যেই সময় লাগবে সেটাই পিরিয়ড বা পর্যায়কাল, অথবা এক পর্যায়কালে যতটুকু দৈর্ঘ্য সে অতিক্রম করবে সেটাই তার তরঙ্গ দৈর্ঘ্য। একই কথা না? জি ম্যাম। এই টার্ম গুলা কিন্তু জানতে হবে, কারণ কি একটু পরে আমরা একটা ফর্মুলা বিল্ড আপ করবো এটা থেকে। তাহলে পর্যায়কাল মানে কি, এই তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ দূরত্ব সরতে আমার যে সময় লাগবে সেটাই হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালকে আমরা সাধারণত প্রকাশ করি হচ্ছে টি দিয়ে, ক্যাপিটাল টি অবভিয়াসলি, এবং যেহেতু এটা পর্যায়কাল মানে সময় তাহলে এটার ইউনিট হবে সেকেন্ড। এখন তুমি অন্যান্য ইউনিটও ইউজ করতে পারো, আওয়ার ইউজ করতে পারো, মিনিট, কিন্তু সাধারণত আমার এটা লাগবে না, আমার এসআই ইউনিটই আমরা ইউজ করি। তাহলে বলছি যেহেতু একটি সময় তাই এটি মাপা হয় মিনিট, সেকেন্ড কিংবা সময়ের এককে। পর্যায়কালকে গাণিতিকভাবে প্রকাশের জন্য আমরা ইংরেজি ক্যাপিটাল টি ব্যবহার করব। এবার আসো সবচেয়ে মজার ব্যাপার, হ্যাঁ, আমরা এই যে এবার দেখো ইকুয়েশনে যাচ্ছে। আমি যদি তোমাদেরকে বলি যেমন পর্যায়কাল, হ্যাঁ পর্যায়কালে, যেমন একটা পর্যায়কালে সে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করে বলতো, যেমন টি সেকেন্ডে একটা তরঙ্গ কয়টা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করতে পারে? একটা, দুইটা, তিনটা, কয়টা পারে? দুইটা। আচ্ছা আবার বলি, ভালো করে বুঝো তাহলে, হ্যাঁ এই জিনিসটা একটু বুঝতে হবে, বাকি সবাইকে আমি বলতেছে। একটা তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হইতে যে সময় লাগে তাকে বলে টি, পর্যায়কাল। তাহলে পর্যায়কালে সে কয়টা তরঙ্গ অতিক্রম করছে বা কয়টা তরঙ্গে বা কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে, কয়টা কম্পন সে দিচ্ছে? 4। হুম। আবার বলে দেখো, এই পুরা দৈর্ঘ্যটা হচ্ছে ল্যামডা, এই ল্যামডাটা অতিক্রম করতে তার সময় লাগে হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে একটা টি মানে টি সেকেন্ডে সে কয়টা তরঙ্গ সম্পন্ন করে? ম্যাম একটা। একটা। দুইটা টিতে দুইটা, এর জন্য তো এটাকে পর্যায়কাল বলা হয়েছে। আমার পুরা কম্পন সম্পূর্ণ করতে যে সময় লাগে সেটাকে পর্যায়কাল বলে। ভেরি গুড। তাহলে একটা টিতে বা টি সেকেন্ডে সে একটা কম্পন সম্পন্ন করে বা একটা চক্র সম্পন্ন করে বা একটা তরঙ্গ সম্পন্ন করে। ক্লিয়ার এটা আদনি? জি ম্যাম। ঠিক আছে, আমি তাহলে বলছি টি সেকেন্ডে সে অতিক্রম করে একটি তরঙ্গ, ঠিক আছে, বা একটি কম্পন। তাহলে বলো তো এক সেকেন্ডে কয়টা অতিক্রম করবে? জাস্ট ঐকিক নিয়ম, এক সেকেন্ডে কয়টা তরঙ্গ অতিক্রম করবে? 1/3। 1/3, ভেরি গুড। এই যে এক সেকেন্ডে কয়টা তরঙ্গ অতিক্রম করবে এটার যেই ভ্যালুটা, এটাকে কি বলি আমরা? এটাকে বলি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এটা নাম শুনছো কখনো? না ম্যাম, ফার্স্ট শুনলাম। ফার্স্ট শুনছো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট First আমার
ছিল। আচ্ছা, অনেকে শোনার কথা, ডেইলি লাইফে অনেক শোনার কথা। না শুনলেও কোনো সমস্যা নাই, তোমরা মাত্র ছোট। সো এটাকে আমরা বলি কম্পাঙ্ক, ইংলিশে বলি ফ্রিকোয়েন্সি, তাই এটাকে লেখা হয় হচ্ছে ছোট হাতের এফ দিয়ে। তোমরা যখন বড় হলে ফিজিক্স কেমিস্ট্রি আলাদা পড়বা, তখন আবার দেখবা যে কেমিস্ট্রিতে আমরা কম্পাঙ্ক লিখি হচ্ছে নিউ দিয়ে। হ্যাঁ, ওটা এখন তোমার জানার দরকার নাই। সো কম্পাঙ্ক আমরা লিখি ছোট হাতের এফ দিয়ে, এবং কম্পাঙ্ক মানেই হচ্ছে একক সময়ে সে কয়টা তরঙ্গ দিতে পারে। এটা হচ্ছে কম্পাঙ্ক 1/t। বুঝতেই পারতেছো, টি এর একক যদি সেকেন্ড হয়, কম্পাঙ্কের একক কি হবে? কারো ম্যাম কোনো আরেকবার বলবে? টি এর একক মানে পর্যায়কালের একক যদি সেকেন্ড হয়, কম্পাঙ্ক হচ্ছে 1/t, তাহলে কম্পাঙ্কের একক কি হবে? মিনিট। এস ম্যাম হার্টস। ইনভার্স। আচ্ছা, যারা যারা বলতেছে একজন ঠিকঠাক বলে না, হার্জ ভাগ অনেক ভালো বলছো, রাজ বলছো হার্জ, কিন্তু সমস্যা হচ্ছে আমাকে তো তোমাদের বুঝাইতে হবে, তোমরা মুখস্থ বললে হবে? আমি তো জানি হার্জ। তাহলে একদম সিম্পল চিন্তা করো, কি হবে 1/t যেহেতু, তাহলে কি হবে 1/2 হবে না, মানে সেকেন্ড ইনভার্স হবে না তার এককটা? জি ম্যাম, ওটাই তো বললাম। ও আচ্ছা, বলেছো, ভেরি গুড। কে যেন মিনিটও বলেছো। এইগুলো এরকম উল্টাপাল্টা বলা যাবে না, 1/t মানে মিনিট হয় কখনো? আবার আরেকজন হার্শ বলেছো, সে তো ভেরি গুড, সে অ্যাডভান্স বলছে, মানে এর পরেরটা আমি তোমাদেরকে শিখাবো সেটা বলছে। সে বুঝা যাচ্ছে লেখাপড়া করে, গুডটাকে আমি আরো অ্যাপ্রিসিয়েট করব। তাহলে যারা বলতে পারছো তাদেরকে তো অ্যাপ্রিসিয়েট করছি, যারা বলতে পারে তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করছি, যাতে তোমরা এখন শিখো। তাহলে সেকেন্ড ইনভার্স এটাকে আমরা কি বলি বলো তো রাজ? তুমি বলছো মাত্র হার্জ বলি। হার্টস। ভেরি গুড, এটাকে আমরা লিখি হচ্ছে এইচ জেড দিয়ে। সো তুমি পার্ট সেকেন্ড ইউজ করতে পারো, তুমি হার্জ ইউজ করতে পারো, এবং আমরা ডেইলি লাইফে হার্জ ইউজ করি। এবং তোমরা যারা ছেলেরা আছো তারা হয়তো একটু টেকনোলজি রিলেটেড, তারা দেখবে অনেক সময় আমরা মোবাইল কেনার সময় ফ্রিকোয়েন্সিটা চেক করি যে আমার মোবাইলের ফ্রিকোয়েন্সি কত হবে। এটা এটা অনেক ভালো বুঝায়। হ্যাঁ, অনেক সময় আমি নিজেও এত ভালো বুঝি না, কিন্তু এই ভ্যালুটা দেয়া থাকে যে এত হার্জের থাকবে। তো এটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে দেখো এবার বলছে কি, আবার 1 সেকেন্ডে যে কয়টা তরঙ্গ একটা নির্দিষ্ট অবস্থান অতিক্রম করে তাকে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলে। কম্পাঙ্ক গাণিতিক ভাবে প্রকাশ করা হয় ইংরেজি এফ দিয়ে, যেটা মাপা হয় হার্টজ এককে। আচ্ছা, ভেরি গুড রাজ, তোমাদের বই পার সেকেন্ড লিখেই নাই, এর জন্য তুমি হার্টজ বলছো, এবং হার্টজই কারেক্ট। এবং আদনিকেও ভেরি গুড যে তুমি এটা ট্রাই করছো এবং তোমারটাও ঠিক আছে, দুইটা ইউনিটই কারেক্ট। একটি তরঙ্গের কম্পন যত কম তার পর্যায়কাল তত বেশি। দেখো কথাটা কি ঠিক আছে? কম কি বলছে? কম্পন যত কম তার পর্যায়কাল তত বেশি। আচ্ছা ঠিক আছে, পর্যায়কাল যত বেশি হয় কম্পাঙ্ক আবার কত হয়? কম্পাঙ্ক আরো কম হয়। তাহলে ভালো করে বুঝি আমরা, যেমন কম্পাঙ্ক বলতে আসলে কি বুঝাই। যেমন হচ্ছে এখানে আমরা একটু চিন্তা করি, এটা হচ্ছে একটা তরঙ্গ, ঠিক আছে না? এই তরঙ্গটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, আর সময় ধরে নাও 2 সেকেন্ড। তাহলে এটা করতে আমার কত সময় লাগছে? 2 সেকেন্ড। সে 2 সেকেন্ডে কয়টা তরঙ্গ দিচ্ছে? টি হচ্ছে 2 সেকেন্ড। সে 2 সেকেন্ডে কয়টা তরঙ্গ দিচ্ছে বলো? একটা। একটা। আমি আরেকটা তরঙ্গ আঁকলাম, এটা ল্যামডা হচ্ছে ল্যামডাই, আমি ভ্যালুগুলো দিলাম না। আর সময় হচ্ছে এক আচ্ছা ম্যাম, সেকেন্ড ল্যামডার কি মান আছে? ল্যামডার মান আছে, হ্যাঁ। এটা জিজ্ঞেস করেছো মান আছে কিনা? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো আমি এখানে যদি বলতে চাবো কত হবে, ধরো 2 মিটার, এরকম। তো আমি সাধারণত ল্যামডা দিচ্ছি না, কারণ আপাতত আমার লাগবে না। তো আমি দুইটার পর্যায়কাল তোমাকে দিলাম, একটার পর্যায়কাল 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডে সে একটা তরঙ্গ সম্পন্ন করে, আরেকটার পর্যায়কাল 1 সেকেন্ড, 1 সেকেন্ডে সে একটা তরঙ্গ সম্পন্ন করে। কোনটার ফ্রিকোয়েন্সি বেশি? আহ, যেটা 2 সেকেন্ড। ভালো করে ভেবে বলো কিন্তু আপনি। এফ ইকুয়ালস টু 1/t। টি এর ভ্যালু কম হলে এফ বড় হয়, নাকি টি এর ভ্যালু বেশি হলে এফ এর ভ্যালু বেশি হয়? ও, তাহলে যখন ওটা 1 সেকেন্ড হবে। ভেরি গুড। মানে এখন এটা তোমরা, হ্যাঁ ঠিক আছে তোমারটা আপনি। তাহলে এটা বুঝবা কিভাবে? এটা বুঝার উপায় হচ্ছে, তুমি দেখবা যখন সাধারণত খুব কাছাকাছি থাকে, মানে কি 1 সেকেন্ডে সে একটা তরঙ্গ সম্পূর্ণ করতেছে, আর ওখানে 1 সেকেন্ডে সে কয়টা তরঙ্গ সম্পূর্ণ করতেছে? 2 সেকেন্ডে যদি একটা করে, 1 সেকেন্ডে অর্ধেকটা করতেছে না? জি। হ্যাঁ। সো অনেক কম্পাঙ্ক আছে, এমন জিনিস কিভাবে বুঝবে? ওই যে একটু আগে বলছি না, তুমি যদি খুব তাড়াতাড়ি কথা বলতে যাও, তোমার মোবাইলে যদি রেকর্ডিং করো, তাহলে দেখবে এরকম খুব ঝিরঝির 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 এরকম করতেছে। আর যদি আস্তে আস্তে কথা বলো, তাহলে দেখবে এভাবে যাচ্ছে, খুব স্মুথলি যাচ্ছে।
তাহলে দেখো এখানে 1 সেকেন্ডে অনেকগুলা তরঙ্গ হয়ে গেছে। কিন্তু এখানে 1 সেকেন্ডে মাত্র ২ টা হইছে ধরো। তো এটাকে আমরা বলবো কম্পাঙ্ক বেশি আর কম্পাঙ্ক কম। মানে 1 সেকেন্ডে সে কয়টা তরঙ্গ দিতে পারে। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম এটাকে বলা হয় তরঙ্গের কম্পাঙ্ক। মানে f equals to 1/t। তাহলে t এর একক হচ্ছে সেকেন্ড, তাই হার্টজের একক হবে পার সেকেন্ড, আচ্ছা ওরা বলছে, অথবা হার্টজ। এখন আসো কি বলছে, একটা তরঙ্গের কম্পাঙ্ক 100 হার্টজ। কথাটার অর্থ কি তুমি নিজেই বুঝতে পারতেছো। তরঙ্গটির একটি নির্দিষ্ট বিন্দুতে তাকিয়ে থাকলে তুমি তার বিস্তারকে প্রতি সেকেন্ডে কতবার কম্পিত হইতে দেখবা? 100 বার। 100 বার কম্পিত হতে দেখবা। এফ মানেই হচ্ছে 1 সেকেন্ডে, পার সেকেন্ড। দেখো নামটাই তো বলা হয় পার সেকেন্ড। পার সেকেন্ডে সে কয়বার কম্পিত হয়, এফ মানে হচ্ছে এটা। তো যেহেতু এফ এর ভ্যালু 100, তাহলে সে 100 বার কম্পিত হবে। এখন আসে এটা দিয়ে আমরা আরেকটা সূত্র করব, এটা আমরা নিজেরাই করে ফেলি তরঙ্গের ম্যাম। বেগ দিয়ে। হ্যাঁ বলো, 8টা বাজে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম আরো 5 মিনিট আছে। হ্যাঁ আরো 5 মিনিট আমি একটু দেখায় দিই, তাহলে তোমরা এইটুকু আজকে একটু অন্তত বাসায় পড়ে আসতে পারবা। ঠিক আছে? রিডিং পড়ছি না, আমি শুধু তোমাকে ইকুয়েশনটা দেখায় দিই, বিল্ড আপ করাটা। তোমরা একটু দেখে আসো, আমি দরকার হয় নেক্সট ক্লাসে আবার রিডিং পড়া দিব। হ্যাঁ, আমরা এইটুকু পড়ছি, তোমরা একটু বলে দিও, তাহলে আমি পরের টপিকটা আরেকবার রিডিং পড়া দিব। আচ্ছা তাহলে দেখো, আমরা যদি এখন নর্মালি চিন্তা করি যে প্রতি সেকেন্ডে যতগুলা তরঙ্গ দেয় তাকে আমি ফ্রিকোয়েন্সি বলতেছি। তাহলে একটা তরঙ্গ প্রতি সেকেন্ডে সাধারণত কয়বার দেয়, কয়টা তরঙ্গ দৈর্ঘ্য দেয়? এফ সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য দেয়, তাই না? তাহলে প্রতি সেকেন্ডে সে ধরো এফ ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে এটাকে আমরা কিভাবে বের করব? তুমি জানো বেগ, আমরা এখন বেগ বের করতে চাচ্ছি। বেগ মানে কি? পার সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, তাই না? তো আমি যদি চিন্তা করি, হ্যাঁ, টি সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত? ল্যামডা মিটার। ঠিক আছে আপনি? জি ম্যাম। তাহলে 1 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত? হচ্ছে জাস্ট ঐকিক নিয়মে বলো। ল্যামডা বাই টি। টি, হ্যাঁ কোনো কনফিউশন নাই। বাকিদের কনফিউশন আছে কিনা বলো। ল্যামডা বাই টি মিটার। এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি না 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। আর 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে এটাকে আমরা বলি হচ্ছে বেগ বা ভেলোসিটি বা ভি। তো ভেলোসিটি ইকুয়ালস টু ল্যামডা বাই টি মিটার পার সেকেন্ড। এটা লেখা যাবে? মিটার হচ্ছে ল্যামডার একক আর সেকেন্ড হচ্ছে টি এর একক, তাই একক হলো মিটার পার সেকেন্ড। ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে কিনা বলো। না ম্যাম, কনফিউশন নাই। আর একটু আগে তুমি কি বের করে আনছো বলো, 1/t মানে কি? একটু আগে বলো তো 1/t মানে কি বের করে আনছো? ভুলে গেছে, দেখো মাত্র পড়াইছি। একক সময় যতটা তরঙ্গ দেয় এটাকে কি বলে? হচ্ছে ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। কম্পাঙ্ক। তাহলে আমি 1/t এর জায়গায় যদি এফ বসায় দেই, তাহলে আমার সূত্রটা কি দাঁড়ায়? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা দাঁড়ায় না? জি ম্যাম। দ্যাটস ইট। এটাই তোমার একটা নতুন সূত্র। আর এটা দিয়ে আমরা অনেক অঙ্ক করব। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা মানে ল্যামডা মানে তরঙ্গের বেগ ইকুয়ালস টু কম্পাঙ্ক ইনটু তরঙ্গের দৈর্ঘ্য। ঠিক আছে? ক্লিয়ার এতটুকু? আমি যে দুইটা ইকুয়েশন বিল্ড আপ করলাম, তোমরা যারা লিখে নাও নাই চাইলে স্ক্রিনশট তুলতে পারো। এটা খুব একটা যে লাগবে তা না, বাট শিখতে পারবে অন্তত যে কখনো যে আজকে এই সূত্রটা কেমনে আসলো, এভাবে অন্তত জানতে পারবা। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত পড়ো, আমি তোমাদেরকে কোয়েশ্চেনটা দেই। আমি আছি অনলাইনে তোমাদের সাথে। তোমরা এটা খাতায় লিখে আমাকে দিবা। আমি ওপেন করছি পেজ। তোমাদের সময় হচ্ছে 2 মিনিট চলে গেছে। আচ্ছা 8:30 এর মধ্যে সবাই সাবমিট করবা, আর আমি ক্লাস শেষ করে দেবো 8:25-এ। তোমরা বাকি সময়টুকু হচ্ছে ইয়া করবা, ওই যে পিডিএফ বানায় যে সেটা বানাবা। জাস্ট 15 নম্বরের 2টা কোয়েশ্চেন। আহ ছোট হয়ে যায়। আচ্ছা 3টা কোয়েশ্চেন, সরি, 3 5 15। প্রথম কোয়েশ্চেনটা দেখো, অক্ষাংশ দ্রাঘিমাংশের মধ্যে পার্থক্য কি কি হতে পারে? দ্বিতীয়টা হচ্ছে শূন্যস্থান পূরণ করবা। এটা তোমরা তোমাদের রিয়েল লাইফে তো হচ্ছে দলীয় কাজ, এটা একটা। তোমরা চাইলে একটু বইয়ের নলেজ ইউজ করতে পারো, আমি এই স্বাধীনতা তোমাদেরকে দিব। 3 ম্যাম নাম্বারটা হচ্ছে এই কাজটা আমরা দলীয় ভাবে করছি, মানে হচ্ছে যে স্কুলের। করে ফেলছো? তাহলে না দেখে করবা এখন, তুমি তো তাহলে আগায় গেছো। আপনি না দেখে করবে, এটা তোমাদের দলীয় কাজের একটা অংশ ছিল তোমাদের এক্সারসাইজ বুকের। আর হ্যাঁ 3 নাম্বারটা হচ্ছে,
হ্যাঁ, অনুশীলনে। আর ভৌগোলিক অঞ্চলের পরিবেশগত সমস্যাগুলো তুমি কিভাবে সমাধান করতে পারো? এটা তুমি কি মনে করো সেটা তুমি আমাকে জাস্ট জানাবা। এটা কিছুই না, এটা জাস্ট তোমার মানসিক দক্ষতার মতো যে তুমি আমাকে কিছু আইডিয়া দিবা আমি কিভাবে পরিবেশটাকে ঠিক রাখতে পারি, সমস্যাগুলোকে ওভারকাম করতে পারি। ৫ করে প্রশ্ন। খুব যে ইতিহাস লেখা লাগবে তা না। তোমরা আমাকে মেইন পয়েন্টস লিখে দাও, ইটস ওকে। ম্যাম একটু জুম করবেন, দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে একটু জুম করে রাখি। তোমাদের যদি কারো নিচে নামানো লাগে তাহলে আমাকে বইলো। দাঁড়াও আমি একটু উপরে উঠায় দেই। এটা তো তাহলে আবার নিচেরটা দেখা যায় না, তাই না? আচ্ছা, দেখো তোমরা মনে হয় একটু জুম করে নিতে পারো। এই যে এইটুকু রাখি, এবার তোমরা জুম করে হাত দিয়ে দেখো চেঞ্জ করা যায়। তোমাদের টাইম কিন্তু স্টার্ট হয়েছে। আর কারা কারা এক্সাম দিচ্ছ? আরশাদ, আদনি, রহিম, মানে রাজ। আচ্ছা আমি লিখে রাখি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ আরশাদ বলো। ম্যাম এই যে 2 নাম্বার যে কোয়েশ্চেনটা দিছেন এইটা কি খাতার মধ্যে তুলে তারপর করব? ও আচ্ছা, এটা একটু তোমাদের প্যারা হয়ে যাবে না? আহ হ্যাঁ, এটা তো এরকমই হয়ে যায়। তোমাদের বইয়ে না এটা আছে, তোমরা চাইলে বইয়ে পেন্সিল দিয়ে লিখে আমাকে ছবি পাঠাতে পারো। এই ছকটা তোমাদের এক্সারসাইজ বুকে আছে। জি ম্যাম, বইয়ের পিক তুলে দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই, কিন্তু একটু নিজে ট্রাই করো আর কি, ঠিক আছে? ম্যাম নিজে ট্রাই করে করব। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড।